আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মতপার্থক্য থাকলেও বিভেদ তৈরি না করতে তারেক রহমানের আহ্বান। গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ে কৃষিতে শাইখ সিরাজের ভূমিকার কথা উল্লেখ। এখানে শাইখ সিরাজ বসে আছেন, একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বৈদ্যুতিক চুলায় রান্না করে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। বাংলাদেশের আবেদনে এখনো সাড়া দেয়নি আইসিসি। কলকাতার বদলে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাবেও রাজি হবে না বিসিবি। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 52 জন। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের ভোট স্থগিত বলে আবারও জানিয়েছে ইসি। সার বীজ সংকটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কৃষক। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার আহ্বান। এবং 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু। 9 দিনের উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসার পরিণতি কী হয় তা 5 আগস্টের পর দেখা গেছে। বাংলাদেশ আর সে জায়গায় ফিরে যেতে চায় না। রাজধানীতে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে বিভেদ তৈরি করা যাবে না। দেশের কৃষি উন্নয়নে চ্যানেল আইয়ের বার্তা প্রধান এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের ভূমিকার প্রশংসা করেন তারেক রহমান। রাহুল রায় জানাচ্ছেন। গত 25শে ডিসেম্বর 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর থেকেই গুলশান কার্যালয়ে রাজনীতিবিদ থেকে শুরু করে কূটনীতিক, বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ দেখা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। রাজধানীর শেরাটন হোটেলে এবার বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি। গণমাধ্যম ব্যক্তিত্বরা মতামত তুলে ধরার পর কিছু প্রশ্নেরও উত্তর দেন তারেক রহমান। আমার যারা থাকবেন সাথে তাদেরকে আমি বিষয়টি বলবো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে রাষ্ট্র গঠনের প্রতিটি খাতের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন তিনি। দেশে ফেরার দিনেও বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। বক্তব্যে সেই পরিকল্পনাগুলো আবারও তুলে ধরেন। কৃষি উন্নয়নে বিশেষভাবে উল্লেখ করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের কথা। এখানে শাইখ সিরাজ বসে আছেন, তার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। উনি ভালো বলতে পারবেন, আমার যতটুকু ধারণা আছে যে মানে সরাসরি জমিতে কৃষিকাজের সাথে জমির মালিক এরকম কৃষকের সংখ্যা প্রায় 1.5 কোটির মতন সারা বাংলাদেশে, 1,50,00,000-এর মতন। এর মতো ডিফারেন্ট ক্যাটাগরির কৃষক আছে। এই কৃষকদের বিভিন্ন অসহায় একটা নিউজ আপনাদের সংবাদপত্রে প্রকাশ পাচ্ছে যে হাফ পপুলেশন নারী, তাদেরকে ঘিরে, এবং সেটি হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে। ইটস নট যে একটা ফ্যামিলি কার্ড যে নারী পাবে সেটি সে সারা জীবন পাবে। একজন গৃহিণী বা একজন হাউস ওয়াইফ পাবেন কার্ডটা সারা জীবনের জন্য না, আমরা 5 থেকে 7 বছর দেবো। এই 5 থেকে 7 বছর তাকে আমরা একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। সেটা টাকার হিসাবে হতে পারে অথবা এসেনশিয়াল ফুড আইটেমের হিসাবে হতে পারে। আমরা হেলথ কেয়ার অ্যাপ্লাই করতে চাই এবং এই হেলথ কেয়ারের
অ্যাপয়েন্টেড একটি মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এরা যেরকম বেসিক ট্রেনিং পাওয়ার পরে গিয়ে মানুষকে সচেতন করবে। এই হেলথ কেয়ার 80 থেকে 85% আমরা নারী কর্মী যাতে নারী কর্মীরা গিয়ে ঘরে ঘরে বোঝাতে সক্ষম হন যে কি জন্য প্রয়োজন হাইজিন মেনটেন করা এবং পরিবারকে সুস্থ রাখা, এট দ্য সেম টাইম পরিবারকে একটি রিজনেবল সাইজের মধ্যে রাখা, পরিবারের সদস্যের সংখ্যা। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম অনুষ্ঠানে তারেক রহমান সব রাজনৈতিক দল ও প্রতিটি শ্রেণী পেশার মানুষকে সুন্দর বাংলাদেশের জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেই জন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব। সরকার গঠন করলে গণমাধ্যমের কাছে পরামর্শ ও সমালোচনা চান বলেও জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা, সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকরা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা ও দোষারোপ না করে আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। রাজনৈতিক দল যদি বিশ্বাস করে, মানুষকে বলেন যে তারা গণতান্ত্রিক রূপান্তর চান, তাহলে একই সঙ্গে তার দায় দাঁড়ায় তার সেই গণতান্ত্রিক রূপান্তরে সহযোগিতা করবার জন্যই গণতান্ত্রিক সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা। সেগুলো কি কি পদ্ধতিতে গণতান্ত্রিক সাংবাদিকতার আবহ নষ্ট হয় সেগুলো আলোচনার জন্য তো সেমিনার করা যেতে পারে। আমি শুধু এইটুকু শুভেচ্ছা জানিয়ে রাখবো যে এইটা আপনারা যেন সেই পরিস্থিতি তৈরি করতে পারেন। আসাদ ভাইকে আমাদের মধ্যে প্রবীণতম সম্পাদক, তাকে ছাত্রলীগের গুন্ডারা অফিসে ঢুকে দাড়ি ধরে নামিয়ে পুলিশের কাছে তুলে দিয়েছে এবং বছরের পর বছর তিনি জেলে থেকেছেন। তিনিও অসুস্থ, তার স্ত্রী মারা গেছেন, তিনি তার স্ত্রীর পাশে যে থাকতে পারেন নাই, কারণ জেল থেকে বেরোনোর পরেও তাকে পালিয়ে থাকতে হয়েছিল। আসাদ ভাইয়ের জন্যে কোনো এলিট সম্পাদক আওয়াজ তোলেন নাই, এটাই বাস্তবতা। সাংবাদিকদের জন্য এখনো যে কালাকানুন বিদ্যমান আছে সেগুলো অপসারণ করা এবং সাংবাদিকদের রিটায়ারমেন্টের পরে কোনো তাদের ভাতার ব্যবস্থা নেই, সেটাও আপনি নিশ্চয়ই খেয়ালে রাখবেন। আশা করি তারেক রহমানের সতেরো জীবনের যে তিনি যে সুযোগটা পেয়েছেন লন্ডন থেকে, তিনি নিশ্চিত দেখেছেন, শুনেছেন, জেনেছেন এবং আমি লক্ষ্য করছি তিনি অত্যন্ত টাইম রক্ষা করে চলছেন এবং এখন পর্যন্ত যেসব করছেন কিছুটা বিলেতি প্রভাব তার উপর পড়েছে। এটা আমি বলবো তিনি একজন পরিবর্তিত মানুষ হয়ে গেছেন। এটা আমাদের সবার জন্য সৌভাগ্যের বিষয়। আমি এক তারেক রহমানকে চিনতাম 23 বছর আগে। আমি প্রথম ইলেকট্রনিক্স সাংবাদিকতার প্রথম সাক্ষাৎটা নিয়েছিলাম জনাব তারেক রহমান। সেদিন চ্যানেল আইতে এই সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। আমি এখন দেখি 23 বছর বাদে তারেক রহমান বদলে গেছেন, আমূল পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে। অনেকে এটা বিশ্বাস করেন না, আমি কাছের থেকে জানি, দেখি, শুনেছি। যাই হোক, আমার বলার আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে চাইছিলাম, তবে 1 মিনিট বলব। আমরা লিখতে চাই, আমরা বলতে চাই, আমরা গণতন্ত্র চাই, স্বাধীন সাংবাদিকতা চাই এবং সুশাসন চাই। এটা নিয়ে আমরা অনেকে আলোচনা করছি, আপনাকে নিশ্চয়ই অনেকে বলেছেন
বাট একটি দুটি বিষয়ে আমি মনে করি যথেষ্ট আলোচনা হচ্ছে না, সেটা হচ্ছে বাংলাদেশের অগ্রগতির জন্য আগামীর চ্যালেঞ্জেসগুলো কী, এবং আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ভারত ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন, তুরস্ক, মিশরের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা সাক্ষাৎ করেছেন। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের একদিনের মাথায় শনিবার বেলা ৩টায় গুলশানে বিএনপি কার্যালয়ে আসেন তারেক রহমান। কার্যালয়ে প্রথমে তার সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রায় ১ ঘণ্টা বৈঠক শেষে প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। পরিকল্পনা, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে করবে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে, এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কী ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি। তো এইগুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে অত্যন্ত কোডাইল একটা অ্যাটমসফিয়ারে। এর আগে তারেক রহমানের সাথে বৈঠক করেন জমিয়তে উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতারা। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন এবং যেরকম পদক্ষেপ নিলে আমাদের কাজ করতে সুবিধা হয় ঠিক সেরকম পদক্ষেপ নেবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের 2 রাষ্ট্রদূত। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ঢাকা মহানগরীতে গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে নগরবাসী। অনেকে বাধ্য হয়ে বিকল্পভাবে বৈদ্যুতিক চুলা কিংবা রাইস কুকারে রান্নার ব্যবস্থা করছেন। গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। মাজহুর হক মান্না জানাচ্ছেন। রাজধানীর পরিবাগ এলাকা, এখানে গ্যাসের চুলায় বেশিরভাগ সময়ে আগুন জ্বলে না, আর গ্যাস এলেও টিমটিমে জালে রান্না হতে অনেক সময় লাগে। 9টার পরে থেকে গ্যাসটা একটু আস্তে আস্তে কমতে এমন কমে যে গরমও হয় না। এই যে 1 ঘন্টা ধরে লাউ বসাইছি। আমাদের একটা ক্যাফে আছে অফিস কর্মচারীদের, তারা ঠিক সময় খাবার দিতে পারি না, কেউ রাগ করছে, কেউ করছে। একবারে গ্যাস আমগো দিকে নাই, আমরা লাকড়ি টোকাইয়া কাগজ টোকাইয়া হেডি দিয়ে বাসা বাড়ির ভিতরে রান্তা আছি। অভিজাত এলাকা ধানমন্ডি, অন্যান্য এলাকার মতো এখানেও গ্যাসের সংকট। সকালের রান্না কোনো মতে হলেও সে সময় রান্নার জন্য ভরসা বৈদ্যুতিক চুলা, তবে এজন্য গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। এই যে রাইস কুকারে ভাত রান্না করতেছি আর ওভেনে তরকারি, এর বিলটা বেশি আসতেছে, 6-7 হাজার টাকা চলে আসতেছে। এই কয়দিন তো পুরাই ডেড চুলা, রান্নার কাজটা আমি ইলেকট্রিক চুলায় করছি, ইন্ডাকশন যেটা। 2 বছরের উপরে আমরা এটা সাফার করছি এবং এটা আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা কোনো উদ্যোগ নেয় নাই। এমন চিত্র রাজধানীর দক্ষিণ বাড্ডা, মোহাম্মদপুর, ইসলামবাগ, বনানী, মহাখালী, মগবাজারের মধুবাগ, মিরেটটেক, খিলগাঁও, কলতাবাজার, শান্তিনগর, আজিমপুর, কাফরুল ও রামপুরা এলাকায়। এলপিজি সরবরাহে যেন ব্যাঘাত না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ এলপিজি অটো গ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। কোথায় কি সমস্যা হয়েছে অতি দ্রুত আপনারা একটা তদন্ত কমিটি করেন, এই সরবরাহ চেইনে কোথায় বিঘ্ন ঘটতেছে এগুলা ফাইন্ড আউট করে এগুলা সমস্যার সমাধান করেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে মিরপুর রোডে গণভবনের সামনে পাইপে লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের বেশ কয়েকটি ভালভ বন্ধ করে চাপ সীমিত করায় ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউ মার্কেট, হাজারীবাগ ও গাবতলী সহ সংলগ্ন এলাকায় গ্যাসের চাপ খুব কম। মাজহুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa, আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি।
নিরাপত্তাজনিত ইস্যুতে ভারতের বদলে সহ আয়োজক শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের আবেদনে এখনও সাড়া দেয়নি আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। সিলেটে স্কুল ক্রিকেটের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে তিনি আরও জানান, কলকাতার বদলে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাবেও সমর্থন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশকে সবার আগে অগ্রাধিকার দিয়ে 2026 টি-20 বিশ্বকাপে অংশ নিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। না, আমরা এখনো কোনো রেসপন্স পাইনি। আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার, অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব আমরা দিয়ে দিয়েছি। সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কী জানায়। যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একক সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা গভর্নমেন্ট অর্ডার, গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানেই আছি। আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট এবং আমি আবারও বলছি এবং আগেও বলেছি, দেশ সবার আগে। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন 52 জন। 4 দিনের শুনানির প্রথম দিন 70 জনের শুনানিতে আবারও মনোনয়ন বাতিল হয়েছে 15 জনের। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের ভোট গ্রহণ স্থগিতের কথা আবারও জানিয়েছে নির্বাচন কমিশন। সাদি মাহমুদ জানাচ্ছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিন নির্বাচন ভবনে 70 জন প্রার্থীর শুনানি হয়। প্রার্থিতা ফিরে পেয়েছেন 52 জন, মনোনয়ন বাতিল হয়েছে 15 জনের, আর পেন্ডিং আছে 3 জনের। ঢাকা 9-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম, আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব, তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে। কক্সবাজার 2 আসনের জামাত মনোনীত প্রার্থী, এমপি প্রার্থী জনাব এইচ.এম. হামিদুর রহমান আজাদ সাহেবের আপিলটি আজকে মঞ্জুর করা হয়েছে। সামান্য হলফনামা ত্রুটির জন্য সেটাকে বাতিল করা হয়েছিল, আজকে আমরা বৈধতা ফিরে পেয়েছি। সত্যের পথে আছি বলে আজকে আমার মনোনয়নপত্রটি কেউ আটকাতে পারেনি এবং আমরা প্রমাণ করেছি আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথে ছিলাম, জনগণের সাথে থাকব। প্রথম দিন জাতীয় পার্টির 12 প্রার্থীর মধ্যে 10 জনের প্রার্থিতা বৈধ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 জনের মধ্যে 4 জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই ভোটটি সুষ্ঠু হওয়া জাতির জন্য প্রয়োজন। এই ভোট সুষ্ঠু না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে, রাজনৈতিক মতৈক্য বাড়তে পারে, দেশের অর্থনীতি ধ্বংস হতে পারে। এই ভোটটি দেশকে বাঁচাতে পারে যদি সুষ্ঠু ভোট হয়, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়। আমাদের যে বাকি আপিলগুলি আছে আগামীকাল থেকে আবার শুরু হবে, 14-15 তারিখ পর্যন্ত সেগুলি চলবে। সীমানা জটিলতায় এখনও পাবনার 2টি আসনের ভোট গ্রহণ স্থগিত রেখেছে ইসি। তত্ত্বগত অসম্পূর্ণতা ছিল, সেটাকে আমরা আজকে সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং কার্যক্রম স্থগিত আছে। এটাই হচ্ছে বর্তমান অবস্থান। এরপরে চর্চা করে তো কোনো লাভ নেই, আমি তো ঘুরে আবার ওইখানেই আসবো। রোববার থেকে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 645টি আবেদনের শুনানি চলবে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2-1 দিনের মধ্যেই জামায়াতে ইসলামী সহ অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ বলেন, নির্বাচন পর্যবেক্ষক দলকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নিজেদের অনাস্থার কথা জানানো হয়েছে। বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনকে সিগন্যাল দেওয়া হচ্ছে অভিযোগ করে তিনি নির্বাচন কমিশনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে। অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে, ঋণ খেলাপি 2-1 জনের বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।
পুলিশের আইজি বাহারুল আলম বলেছেন, সমাজের পুরো সমর্থন না পেলে নির্বাচনে পুলিশ ঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হবে। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আজ দুপুরে রংপুর বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা করেন তিনি। এরপর সাংবাদিকদের বলেন, আসামি গ্রেপ্তার বিষয়ে পুলিশের ওপর বিভিন্ন রাজনৈতিক দলের চাপ আসছে। পুলিশ বাধাহীনভাবে কাজ করতে পারলে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে। সে সময় ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন ও অন্যরা। যে আমাকে এই জায়গাটা থেকে আপনাদের সমর্থন এবং আপনাদের গ্রিন সিগন্যাল দিতে হবে, সো দ্যাট আই ক্যান এনফোর্স ল উইদাউট ফিয়ার অ্যান্ড ফেভার। আমার যদি ভয় থাকে যে না এটা বললে তো এনসিপির ওরা আমাকে ইয়ে করবে, এটা বললে তো অমুক বড় দল তারা এসে আমাকে ইয়ে করবে, এইটা যদি আমার ওসির ভিতরে, আমার সাব ইন্সপেক্টরের ভিতরে থাকে, আমি তো পারবো না ইয়ে করতে। এইটাই আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি আসলে চাচ্ছি যে আই নিড এ ভেরি ফ্রি হ্যান্ড অ্যাকচুয়ালি টু এক্সিকিউট ল। কারণ এটা করতে গিয়ে আমি যদি অন্যায় করি অবশ্যই আপনারা আমাকে ধরবেন। এবারে অন্যান্য সংবাদ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জে মেঘনা চরে কৃষকরা আবাদ করেছেন শীতের শাকসবজি। চরটির অবস্থানগত কারণে সার বীজ সহ কৃষি উপকরণ নিয়ে বিভিন্ন সংকটে ভুগছেন বলে জানান স্থানীয় কৃষকরা। সমস্যাগুলো সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন তারা। শাইখ সিরাজের রিপোর্ট। মেঘনার কুল ঘেঁষে চর কিশোরগঞ্জের বিশাল এলাকা জুড়ে কৃষকের চাষাবাদ। চরটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার অন্তর্ভুক্ত হলেও মুন্সিগঞ্জের সীমানার কাছাকাছি। অবস্থানগত কারণে কৃষি উপকরণ নিয়ে এখানকার কৃষকদের কিছু সংকটের মুখোমুখি হতে হচ্ছে। ওষুধপাতি সার আমাদের বেশি দামে কিনতে হয় আর কি স্যার। সরকারের ডিলারশিপে যে মূল্য দিব আমরা এই বেনিফিটটা আমরা পাই না। বীজের গুণগত মান যাচাই করাও কৃষকদের জন্য বড় চ্যালেঞ্জ। 4 প্যাকেট দানা আনছি বাহুকুলি, একটা প্যাকেট 1100 টাকা নিছে, 4400 টাকা। কিসের ছিল এটা? কি টমেটো? আচ্ছা, তারপর মাত্র 600 সারা পয়সা কাছে গিয়া কতই কইতারি না, মু বগুলে যাওন জানা। হের পরে একখানে হজ লাগাইছি, হজই ওড়ে নাই। কৃষি বিভাগের অফিসার আসে না? দেই না, আসে মাসে মাসে মার্ক কর্মী আছে ঘুরে ওই হে দিয়ে তেরে হেমদে জায়গা মুকে দিতে। অপরিকল্পিত চাষাবাদ আর মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার চরের মাটি নষ্ট হচ্ছে। আগে প্রচুর ফসল হইতো, আমরা তো 3 ফসল করি, কিন্তু ইদারিন সারে যে জমিন গুলি দুর্বল আছে, নষ্ট আছে। যেমন এই যে বাগুন গাছ মরে, কিছু আগে কোনো গাছ মরতো না, যে কোনো জিনিস অল্প সারে মানে প্রচুর ফলন হইতো। তবে সকল সংকট উতরে দেশের শস্য ভাণ্ডারে ঠিকই যোগান দিয়ে যাচ্ছে এই চরের কৃষক। চরের কৃষক জেগে উঠেছে। একসময় যে চর ছিল পতিত, সেই চরগুলো এখন কৃষকের হাতের ছোঁয়ায় শস্যের ভাণ্ডারে পরিণত হয়েছে। অসুবিধা আছে, ভালো মানের বীজ, কৃষি সহায়তা, পরামর্শ এগুলো পেলে এই চরগুলোকে আরও অনেক ফসল সমৃদ্ধ করা যায় এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারলে শহর অঞ্চলে এই চরের উৎপাদিত শাক সবজি ফলমূলের একটা বড় যোগান দেওয়া যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এবারে বিপিএল টি20। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। তারা বলেন, দেশ গঠনে কাজ করতে চান তারা। রাজধানীতে জিয়া উদ্যান প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার স্মরণে চলছে আলোকচিত্র প্রদর্শনী। প্রিয় নেত্রীকে নিয়ে শোক বইতে লিখছেন ভক্ত সমর্থকরা। শাকের আদনান জানাচ্ছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও। সে সময় তারা বেগম জিয়া ও দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। তাদের শ্রদ্ধা নিবেদন ঘিরে সাময়িক সময়ের জন্য আশপাশের রাস্তা বন্ধ রাখা হয়। আমি তার সঙ্গেই সেনাপ্রধান ছিলাম, কাজে বহু ঘটনার সঙ্গে আমি জড়িত। ম্যাডামের সঙ্গে ওই 4 বছর অনেক স্মৃতি, অনেক কথা
ওনার কাছে আমরা যেই প্রেরণা পেয়েছি, যেই সাহস পেয়েছি, সেই সাহস নিয়েই আমরা বলতে চাই তারেক রহমানকে আমরা সেই কার্যক্রমে আমরা ওনাকে সহায়তা করতে চাই দেশ গড়ার। জিয়া উদ্যান প্রাঙ্গণে 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী চলছে। শোক বইতে অনুভূতির কথা লিখছেন দর্শনার্থীরা। আমাদের নেত্রী গণতন্ত্র রক্ষার জন্য, দেশের জন্য, জনগণের জন্য সমৃদ্ধ সুন্দর সুখী বাংলাদেশ গড়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। শ্রদ্ধা করি, সেই জন্য ওনাকে আমি করতে এসেছি, এখানে কবর জিয়ারত করতে এসেছিলাম। তার রাজনৈতিক জীবনের দুর্লভ ছবি, বিরল ছবি, এগুলো দেখে খুব ভালো লাগলো। ছবিগুলো থাকাতে আরও সুযোগ হয়েছে যে অনেক কিছু মানুষ জানতে পারছে। আপসহীন নেত্রীর আদর্শ ও মূল্যবোধ ধারণ করে সামনে পথ চলার কথা বলছেন শ্রদ্ধা জানাতে আসা মানুষ। শাকের আদ্দান, চ্যানেল আই, ঢাকা। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুরু হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিকেলে জাতীয় জাদুঘরে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 9 দিনের এই উৎসবে প্রদর্শিত হবে 91টি দেশের 245টি সিনেমা। উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু জানাচ্ছেন। সুস্থ চলচ্চিত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে শুরু হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবে 8টি বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশ সহ 91টি দেশের 245টি সিনেমা। শনিবার বিকেলে জলতরঙ্গের নৃত্যশিল্পীদের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আয়োজন। এবারের উৎসবে ভেন্যু তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে কক্সবাজার লাবণী বিচ পয়েন্ট, যেখানে উন্মুক্ত প্রদর্শনী চলবে। সিনেমা প্রদর্শনীর পরিবেশ সহায়ক রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। Showing a movie on the Cox's Bazar beach site is surely exciting, but at the same time I would like to give a note of caution that please do not use excessive light there. It's a fragile beach. এই উৎসবের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সাথে সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার হবে বললেন আয়োজকরা। Bangladeshi cinema has a powerful presence, rich storytelling tradition and exciting contemporary voice. For many years, the Dhaka International Film Festival has built a bridge. On this bridge, precious stories from different cultures can meet and talk. Modern sound equipment ইত্যাদি থাকবে। এটা অ্যাকচুয়ালি তথ্য মন্ত্রণালয়ের অধীনে ফিল্ম। কালচারাল মিনিস্ট্রি বা ইনফরমেশন মিনিস্ট্রি যেই করুক না কেন, আমাদের একটা পার্মানেন্ট ভেন্যু দরকার। উদ্বোধনী আয়োজন শেষে চীনা চলচ্চিত্র উ জিন জিলু প্রদর্শিত হয়। উৎসবটির মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে দেশি বিদেশি চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বিশ্ব চলচ্চিত্রের এক মিলন মেলায় পরিণত হয় রাজধানী ঢাকা। দেশি বিদেশি চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের সম্মানে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে নৈশভোজের আয়োজন করে চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। নৈশভোজের শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসব পরিচালক আহমেদ মুস্তফা জামাল এবং সদস্য জালাল আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক আকার রেজাক আলী। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। নিকোলা মাদুরো মার্কিন অভিযানে আটক হওয়ার 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। কারাকাস জানায়, ওয়াশিংটনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে একটি অনুসন্ধানমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীন যেন গ্রিনল্যান্ডের দখল নিতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ওই ভূখণ্ড নিজের মালিকানায় নেওয়া প্রয়োজন। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন।
তেসরা জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর ডেল্টা ফোর্সের বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত দেন, রদ্রিগেজ যতক্ষণ তেলের নিয়ন্ত্রণে ওয়াশিংটনকে সহায়তা করবেন ততক্ষণই তার শাসন বজায় থাকবে। কূটনৈতিক আলোচনার মধ্যেই ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার ওলিনা নামে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সাউদার্ন কমান্ড। এর মধ্যে শুক্রবার তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প তাদের অর্থ থেকে কমপক্ষে $10,000 কোটি করে বিনিয়োগের আহ্বান জানান। নিকোলা মাদুরোকে আটক নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক আইনের কোনো প্রয়োজন নেই। বিশ্বজুড়ে নেওয়া আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। এ আধিপত্যকে ডনরো ডক্ট্রিন নামে উল্লেখ করেন ট্রাম্প। সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডকে লিজ নেওয়ার বদলে কেন পুরোপুরি মালিকানা নিতে চান এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কোনো জায়গাকে ঠিকভাবে রক্ষা করতে হলে এর মালিক হওয়া প্রয়োজন। লিজ নেওয়ার জায়গায় সেই পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। ওদিকে মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের যে কোনো সময় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে হোয়াইট হাউসে তার সাক্ষাৎ হতে পারে। মাচাদোকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন বলেও উল্লেখ করেন ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। দ্বীপ জেলা ভোলায় সরকারিভাবে প্রতিষ্ঠিত হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। কোটি টাকা ব্যয়ে নির্মিত এই খামারটি লোকবল সংকট, যন্ত্রপাতি বিকল এবং সংস্কারের অভাবে অচল হয়ে পড়েছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে শীত এলেই হাজারো পরিযায়ী পাখির কলরবে মুখর হতো শরীয়তপুরের তুলাশার বাওর। তবে নগর সম্প্রসারণ, দখল দূষণ, ভরাট ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকারে বিপন্ন বাওরের বাস্তুতন্ত্র। পরিযায়ী পাখির ক্রমহ্রাসমান পরিস্থিতি বার্তা দিচ্ছে, ব্যবস্থা না নিলে অচিরেই বন্ধ হয়ে যাবে পরিবেশ বন্ধুদের আনাগোনা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহমুদ হোসেন বলেন, দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তিশালী, স্বচ্ছ ও গ্রাহক কেন্দ্রিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা আইএফআইসি ব্যাংকের সর্বোচ্চ অধিকার। আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও পুনরুদ্ধার এবং পরিচালনায় অবদানের স্বীকৃতি হিসেবে 24টি শাখাকে বিভিন্ন বিভাগে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান এবং সারা দেশের শাখা ব্যবস্থাপকরাও উপস্থিত ছিলেন। সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন, দিনভর বর্ণাঢ্য কর্মসূচি। ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দিনভর বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ থেকে রুমান রেজার পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সাদিয়া ওমর জানাচ্ছেন। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আইইটি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শতবর্ষের এ মিলন মেলার মূল অনুষ্ঠান শুরু হয় শনিবার সকাল থেকেই। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে একে একে অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। 1926 সালে প্রতিষ্ঠিত জেলার একমাত্র এই বালক বিদ্যালয়ের
শত বছর পূর্তিতে উপস্থিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা মেতে ওঠেন স্মৃতিচারণে। এই বন্ধুদের যে ভালোবাসাটা এটা নিয়েই যাব, যাতে আগের বাকি যে জীবনটা আছে ওই জীবনটা এটা স্মৃতিটা হিসেবে থাকে আমাদের সবাই। একটা অসম্ভব ভালো লাগার অনুভূতি। আমার অনেক বন্ধুরা বিদেশ থেকে এখানে এসেছে। কথা বলতে এই আয়োজনটা খুবই ভালো হয়েছে, আমাদের যে এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক বেশি। অনেক জুনিয়র সিনিয়র আমার ছেলের বয়সী নাতির বয়সীও ছাত্র আছে, তাদের সাথে মিলিত হতে পারে আমার আমি খুব আনন্দিত। দাওয়াত যখন দিচ্ছে তখন শুধু দিন গুনতেছিলাম। দোয়া করি তোমরা জীবনে ভালো হও, জীবনে একজন ভালো নাগরিক হও। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ছাত্র, শিক্ষক ও বিদ্যালয় কমিটি নানামুখী কাজ করে যাচ্ছেন বলে জানান আয়োজকরা। এখানে সব ধরনের প্রাক্তন যারা স্টুডেন্ট সবার স্বতঃস্ফূর্ত আমরা সাড়া পেয়েছি। আর মোটামুটি 2500 স্টুডেন্ট এবং আমাদের শুভানুধ্যায়ীদের আগমনে আজকের এই ফেস্টিভ একটা মুড, এবং আমরা আশা করি এই শতবর্ষ উদযাপনের মাধ্যমে স্কুলের সর্বাঙ্গীন কল্যাণে আমরা অবদান রাখতে চাই। এর আগে শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজার নতুন রাস্তা, চানমারি, চাষারা গোলচত্বর থেকে খানপুর হাসপাতাল রোড ধরে গুদারাঘাট হয়ে স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। সাদিয়া ওমর, চ্যানেল আই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের আয়োজনে প্রবহমান বাংলার পটের গান শিরোনামে সেমিনার ও শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে। গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান দেবশ্রী দোলনের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ পাঠ করেন যশোর ফাইন আর্ট কলেজের প্রভাষক গৌতম কুমার বিশ্বাস। সেমিনারে আলোচনা করেন সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক রওশন আলম ও ইয়াদ সিংহ শুভ। সেমিনার সঞ্চালনা করেন সঙ্গীত বিভাগের প্রভাষক বাবুল হোসাইন। পটের গানের ওপরে প্রাবন্ধিক গৌতম কুমার বিশ্বাস বিস্তারিত আলোচনা করে স্লাইড শো প্রদর্শন করেন। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও যশোর ফাইন আর্ট কলেজের শিক্ষার্থী সহ নান্দনিক চারুকলা চর্চা কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার ডিগ্রি নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হল PFAC গ্লোবাল অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2026। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা মেলার উদ্বোধন করেন শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান PFAC গ্লোবালের সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম। দিনব্যাপী আয়োজিত এই মেলায় অস্ট্রেলিয়ার স্বনামধন্য 38টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে স্কলারশিপ, ভর্তিযোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তারা। আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে নদ নদী, খাল, বিল, পুকুর, জলাশয়, পরিবেশ ও প্রাণ প্রকৃতি সুরক্ষার সুস্পষ্ট ও কার্যকর অঙ্গীকার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে পরিবেশবাদী সংগঠন নোঙ্গর ট্রাস্ট। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশ ধ্বংসের দায় কেউ নিচ্ছে না, কিন্তু ক্ষতির বোঝা বইছে সাধারণ মানুষ। অবিলম্বে নদী সম্পদ মন্ত্রণালয় গঠনের দাবি জানান বক্তারা, যেখানে নদী রক্ষা, নদী গবেষণা, নদী অর্থনীতি, নদীভিত্তিক জীবিকা, নদী পর্যটন সহ একটি সমন্বিত উদ্যোগ রাষ্ট্রীয় কাঠামোর আওতায় আসবে। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ MDICর উদ্যোগে এবং মানারাত সায়েন্স ক্লাবের আয়োজনে MDIC স্টেম ফেস্ট 2026 অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষাকে বাস্তবমুখী ও আকর্ষণীয় করে তুলতে এই শিক্ষার আয়োজন শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সম মাহবুবুল আলম। রাজধানীর উত্তরায় লি ডোর ফ্রেঞ্চের 4র্থ শাখা চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস, ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান সোহেল, নির্বাহী পরিচালক ইশতিয়াক আহমেদ তমাল সহ বিশিষ্ট ব্যবসায়ীরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চট্টগ্রামে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন চীনের 2 হাসপাতালের 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক। হাসপাতাল দুটি হল চীনের হ্যাংসেন হাসপাতাল এবং গুয়াংজু ফুসান হাসপাতাল। আয়োজক বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের নির্বাহী প্রধান ডাক্তার মারুফ মোল্লা বলেন, চট্টগ্রামের রোগীরা যাতে চট্টগ্রাম থেকেই চীনা স্বাস্থ্যসেবা পেতে পারেন সেই পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে বেলটন রোড হেলথ কেয়ারের আয়োজনে ঢাকায় 2 দিন সেবা দেওয়া হয়েছে। এবারে খেলার খবর। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মতপার্থক্য থাকলেও বিভেদ তৈরি না করতে তারেক রহমানের আহ্বান। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে কৃষিতে শাইখ সিরাজের ভূমিকার কথা উল্লেখ। এখানে শাইখ সিরাজ বসে আছেন, ওনার একটি বিখ্যাত প্রোগ্রাম আছে কৃষি সংক্রান্ত। আমাদের দেশে কৃষকদের কি অবস্থা এখন, সেই বিষয়টি বোধহয় আমাদেরকে বিবেচনা করা উচিত। গ্যাস সংকটে চরম ভোগান্তিতে রাজধানীবাসী। বৈদ্যুতিক চুলায় রান্না করে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। বাংলাদেশের আবেদনে এখনো সাড়া দেয়নি আইসিসি। কলকাতার বদলে ভারতের অন্য ভেন্যুতে খেলার প্রস্তাবেও রাজি হবে না বিসিবি। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন 52 জন। সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের ভোট স্থগিত বলে আবারও জানিয়েছে ইসি। সার বীজ সংকটে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জের কৃষক। সমস্যা সমাধানে সরকারি বেসরকারি মহলকে এগিয়ে আসার আহ্বান। এবং 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু। 9 দিনের উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।